সংস্কারের সব সুপারিশ বাস্তবায়ন হলে খর্ব হবে ইসির স্বাধীনতা। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করলে প্রস্তুতি নিতে হবে অক্টোবরের মধ্যে, বলেছেন সিইসি। সরকারকে নিরপেক্ষভাবে নির্বাচন দেওয়ার আহ্বান আমির খসরুর। রাজনীতি করতে চাইলে পথ ছাড়তে হবে উপদেষ্টার, বলেছেন রিজওয়ানা। আগের মতো আর কর্মদক্ষতা নেই পুলিশের, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শিক্ষকদের মান উন্নয়ন হলেও বাড়েনি সাক্ষরতার হার, মন্তব্য উপদেষ্টা ডাক্তার বিধানের। টঙ্গীর টুরাক তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের জোর প্রস্তুতি। বাকি আর 5 দিন। অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের দেওয়া সব সুপারিশ বাস্তবায়ন হলে নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হবে। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচন করতে হলে তফসিল ঘোষণা সহ ভোট সংক্রান্ত সব কাজ অক্টোবরের মধ্যেই শেষ করতে হবে। সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের আশ্বাস দেন সিইসি। বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা নির্ভর করছে রাজনৈতিক সমঝোতার উপর। বিস্তারিত আছে ফয়েজের রিপোর্টে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশে নির্বাচন কমিশনকে জবাবদিহি করার ক্ষমতা সংসদীয় কমিটির কাছে ন্যস্ত করা, সীমানা পুনর্নির্ধারণে আলাদা স্বাধীন কর্তৃপক্ষ গঠন করা এবং স্বাধীন কমিশনের অধীনে ভোটার তালিকা সহ 150টি সুপারিশ করে সংস্কার কমিশন। সংস্কার কমিশনের কিছু প্রস্তাবের বিরোধিতা করে প্রশ্ন তুলেছেন খোদ প্রধান নির্বাচন কমিশনার। সকালে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। আমরা যদি 4জন কমিশনার এবং আমি বসে যদি সারাদিন ট্রান্সফার, পোস্টিং, প্রমোশন, তারপরে রিক্রুটমেন্ট এগুলো করব, নাকি পলিসি নিয়ে চিন্তা করব? ওনারা পরামর্শ দিচ্ছেন যে আমরা মিলিটারি এগুলা করব, আমরা এই কাজগুলো আমরা যৌথভাবে করব। তাহলে আমাদের তো আসল কাজের তো এফেক্টেড হবে। মানা সম্ভব না বলছি না, মানলে ইলেকশন কমিশনের অসুবিধা হবে, স্বাধীনতা খর্ব হবে, কনস্টিটিউশনাল ম্যান্ডেট খর্ব হবে, আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো না, সেটাই বলেছি। নির্বাচন কমিশনের জন্য মাঠ রেডি নেই দাবি করে এমএম নাসির উদ্দিন বলেন, আইনি বাধার কারণে রাজনৈতিক দলের নিবন্ধন, সংসদীয় সীমানা নির্ধারণের অনেক কাজ করা যাচ্ছে না, তাই আইনের সংশোধন জরুরি। আমি তো ভাই বলেছি, আমার ডিলিমিটেশন ইজ এ বিগ চ্যালেঞ্জ, বিকজ ডিলিমিটেশনের মধ্যে আইনের মধ্যে একটা চেঞ্জ করে রাখছে এমনভাবে যাতে আমি এই যে আবেদনগুলো ডিসপোজাল দিতে পারছি না। এটা বিশাল একটা সমস্যা। পার্টি রেজিস্ট্রেশনটা করতে পারতেছি না। তারপরে আমার যে কি বলে প্রকিউরমেন্টটা শুরু করব সেটা করতে পারতেছি। এগুলো মেজর রিকোয়ারমেন্ট। আমি ইভেন এই যে কি বলে অবজারভার, ন্যাশনাল ইন্টারন্যাশনাল অবজারভার, এদের রুলস টুলসগুলো কিছু রিভিউ করতে হবে। এখন ওনারা তো কিছু সুপারিশ দিয়েছেন যে অবজারভার কারা হতে পারবে। এখন আমাদের নিজস্ব কিছু চিন্তা ভাবনা কিছু আছে। এখন ওনাদের চিন্তা ভাবনা যদি ইনকর্পোরেট করতে হয় আমাকে, তাহলে এটা কতটুকু অ্যাকসেপ্টেবল না ওনাদেরগুলা। আমাদেরগুলা তো আমাদের কাছে অ্যাকসেপ্টেবলই, তো ওনাদের যে ওগুলা সব মিলিয়ে তো আমাকে চেঞ্জ করতে হবে জিনিসগুলো। এই ধরনের কতগুলো চ্যালেঞ্জ রয়ে গেছে। সিইসি বলেন, ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে অক্টোবরে প্রস্তুতি নিতে হবে। যদি সংস্কারের জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন হয় সেটা কমিশনের জন্য চ্যালেঞ্জিং হবে। আর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা চ্যালেঞ্জ বলেও মনে করেন তিনি। কিন্তু এই টাইম ফ্রেমটা মেনটেন করতে গেলে আমার কিছু রিকোয়ারমেন্টস আছে। এই রিকোয়ারমেন্টটা হচ্ছে যে আমাকে রুলস অফ দি গেমসটা ফিক্স করতে হবে। আমার জন্য মাঠটা ক্লিন থাকতে হবে, তাইলে সো দ্যাট আই ক্যান স্টার্ট ওয়ার্কিং। আমাকে অনেকগুলো কাজ সাইমালটেনিয়াসলি করতে হবে। এই সাইমালটেনিয়াসলি করার জন্য এই যে রুলস অফ দি গেম যদি ফিক্স না হয়, আমি এই কাজগুলো নিয়ে আগাতে পারছি না। আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করতে পারবে কিনা তা নির্ভর করবে রাজনৈতিক সমঝোতার উপর। একটা জাতীয় ঐকমত্য কমিশন। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে আগামী জাতীয় সংসদ সহ স্থানীয় সরকারের সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করে সকল সংশয় দূর করা হবে বলে আশ্বস্ত করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। কমিশনের উপর আস্থা রাখার আহ্বান জানান তিনি। রবিবার সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কমিশনের কার্যালয়ে নির্বাচন সংশ্লিষ্ট সকল পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। কমিশনার বলেন, বিগত দিনের সব প্রশ্নবিদ্ধ ভোটের কারণে দেশের মাঠ প্রশাসন প্রশ্নবিদ্ধ হয়েছে। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের মাঠ থাকবে সমতল।
দেশের জনগণ উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, এজন্য আগে থেকেই সবকিছু গুছিয়ে নেওয়া হচ্ছে। পরে নগরীর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন করেন কমিশনার। যে আমরা ভোটার তালিকা থেকে শুরু করে ভোট গ্রহণ পর্যন্ত, ফলাফল ঘোষণা পর্যন্ত এই প্রক্রিয়ার মধ্যে যা কিছু আছে সকল কিছুকে স্বচ্ছ সুষ্ঠু করার কাজ হাতে নিয়েছি। পুলিশের সক্রিয়তা, আমি নিশ্চিত প্রতিষ্ঠান হিসেবে শুধু পুলিশ নয়, সকল প্রতিষ্ঠানের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছে প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে, এবং আমরা সবাই উপলব্ধি করি, সেটা নির্বাচন কমিশন থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই আমরা উপলব্ধি করি যে আমাদের সবার ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকারকে নিরপেক্ষতা নিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে তাদের সাথে বেইমানি করা হবে। বহুদলীয় গণতন্ত্র ও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে সকালে জাতীয় প্রেস ক্লাবে এনপিপি আয়োজিত আলোচনায় তিনি একথা বলেন। এতে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাকশালের মাধ্যমে জনগণের যে ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে সেটি ফিরিয়ে দেওয়া ছিল বহুদলীয় গণতন্ত্র। সেই কাজটিই করেছিলেন শহীদ জিয়া। জনগণের সেই ক্ষমতা আবারও গত 15 বছর কেড়ে নিয়ে ফ্যাসিজম কায়েম করেছিল শেখ হাসিনা। এখন আবার জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। বিএনপির এই নেতা বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে, সেটাই ছিল প্রত্যাশিত, কিন্তু অন্য কোনো পথ খুঁজলে জনগণের মাঝে সন্দেহের উদ্রেক হবে। আমরা সবাই মিলে একটা নিরপেক্ষ সরকারের জন্য আজকের যারা সরকার আছে তাদেরকে সমর্থন দিয়েছে। তারা নিরপেক্ষভাবে যে আগামী যে নির্বাচন হবে সেদিকে এগিয়ে যেতে হবে। নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে তাহলে সেটা হবে এই আন্দোলনের, এই ত্যাগের, এই 15 বছর ত্যাগের যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের প্রতি বেইমানি করা হবে। পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন, কোনো উপদেষ্টা রাজনীতি করতে চাইলে সরকারের পথ ছেড়েই তা করতে হবে। সরকারের উপর রাজনৈতিক দলগুলোর অনাস্থা তৈরি হয়নি। রবিবার রাজধানীর পানি ভবনে আয়োজিত জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন ও প্রশমন সংক্রান্ত এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন আয়োজন করবে সরকার। সংস্কার প্রক্রিয়ার উপর জোর দিচ্ছে সরকার। কারা নির্বাচনে অংশ নেবে, কারা নেবে না, তা রাজনৈতিক সিদ্ধান্ত। তিনি বলেন, ঐক্যমতের ভিত্তিতে জুলাই ঘোষণা তৈরি করা হবে, তাতে মুক্তিযুদ্ধকে অস্বীকারের প্রশ্নই নেই। কেউ কেউ রাজনৈতিক উদ্দেশ্যে এসব ভুল তথ্য ছড়াচ্ছে। উপদেষ্টা পরিষদের কেউ রাজনৈতিক দল গঠন করছেন উপদেষ্টা পরিষদের থেকে, এটা আমার জানা নেই। শিক্ষার্থী উপদেষ্টা যারা আছেন তারা বলেছেন যে যদি রাজনৈতিক দল তারা গঠন করেন, সরকার ছেড়ে গিয়েই তাদেরকে গঠন করতে হবে, বা যেই রাজনৈতিক দল গঠন করুক না কেন সরকার থেকে চলে গিয়েই তাকে সেটা করতে হবে। কাজে সেখানে আমি সন্দেহের বা আশঙ্কার কোনো জায়গা দেখছি না। রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান থেকে এই কথা তো বলতেই পারে, সেটাও অন্তর্বর্তীকালীন সরকার তার বিবেচনায় রেখেছে। বিএনপির সাথে ছাত্রনেতাদের দূরত্ব বা ভুল বুঝাবুঝি গণহত্যাকারী আওয়ামী লীগকে উৎসাহিত ও বেপরোয়া করে তুলতে পারে বলে আশঙ্কা করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ফেসবুকে এক পোস্টে তিনি আশঙ্কা করেন। ডক্টর আসিফ নজরুল লিখেছেন, বিএনপির সাথে ছাত্রনেতাদের কোনো দূরত্ব বা ভুল বুঝাবুঝি কাম্য নয়। এটি গণহত্যাকারী আওয়ামী লীগ নেতাকর্মী ও তাদের দোসরদের কতটা উৎসাহিত ও বেপরোয়া করে তুলতে পারে তার কিছুটা প্রমাণ গত কয়েকদিনে পাওয়া গেছে। গত দুদিন ফেসবুক ছেয়ে গিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টা ও ছাত্রনেতাদের পলায়নের গুজবে। এই গুজবের উন্মত্ততায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতার চেষ্টা করেছে, এমন খবরও প্রকাশিত হয়েছে। তিনি লিখেছেন, যতটুকু জানি আর বিশ্বাস করি তা হলো বিএনপি ষড়যন্ত্র বা ১-১১ ধরনের কিছুতেই আগ্রহী নয়। ছাত্রনেতারা সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছেন না বা এতে যোগ দিতে যাচ্ছেন না, এবং জুলাই ঘোষণাপত্র হবে একটি রাজনৈতিক দলিল। বিএনপি ও ছাত্রনেতারা নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার বিষয়ে অনাগ্রহী নন। এর ধরন ও ফর্মুলা আলোচনা সাপেক্ষেই বলে অভিমত তার। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, স্বল্পতা না থাকলেও আগের মতো আর কর্মদক্ষতা নেই পুলিশের।
সকালে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দীদের সহায়তার জন্য জরুরি হটলাইন নম্বর উদ্বোধনকালে তিনি কথা বলেন। উপদেষ্টা জানান, জুলাই বিপ্লবে আহতদের কারাগারের জরুরি সেবায় নিয়োগ দেওয়া হবে। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অভ্যুত্থানের সময় পালানো সন্ত্রাসীদের অনেককে গ্রেফতার করা হয়েছে, বাকিদেরও ধরা হবে। যারা ছিনতাই চাঁদাবাজি করছে তাদেরকে গ্রেফতার করা হলেও অনেকেই কারাগার থেকে বেরিয়ে আবার একই কাজ করছে। পুলিশের স্বল্পতা নাই, কাজের আগের মতো উদ্যমটা নাই বলতে পারে, স্বল্পতা নাই। তাদের যে কাজের উদ্যমটা যেন পাঠানো যায়, যেন আমরা সর্বাত্মক চেষ্টা করি। চিন্তায় চালাবাজি হচ্ছে এবং এখন যারা করতেছে তারা ধরাও করতেছে, আবার তারা পাওয়ার পরে আবার তারা আমাদের নিজেরও করতেছে। এটা সত্যি কথা। তা আমরা চেষ্টা করতেছি এটা যে যতভাবে হোক কমায় আনার জন্য। এই জন্য আমি আপনারা যেভাবে আগে সাহায্য সহযোগিতা করে আসছেন, এইভাবে আপনারা সাহায্য সহযোগিতা করবেন। 700 মতো এখনো বাড়ি নিয়ে গেছে, আর যারা ছিল তাদের সবাই আবার বন্দি করে কারাগারে রাখা হয়েছে। এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, শিক্ষকদের মান উন্নয়ন হয়েছে, কিন্তু সাক্ষরতার ক্ষেত্রে উন্নয়ন হয়নি। যেটা মূল লক্ষ্য সেটাই অর্জিত হয়নি। রবিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয় বিষয়ে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সবগুলো বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে নিবন্ধনের আওতায় নিয়ে আসার কাজ চলছে। নিবন্ধন করা শেষ হলে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকেও সরকার তদারকি করতে পারবে। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা ও অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল হাকিম। নিয়োগ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পঞ্চগড়ের 4 বিচারকের অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। রবিবার দুপুরে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের গেটে তালা দিয়ে বিক্ষোভ করেন তারা। এক পর্যায়ে পঞ্চগড় তেঁতুলিয়া মহাসড়ক অবরোধ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বিক্ষোভে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বি ও মোকাদ্দুসুর রহমান শান সহ অন্যরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দুর্নীতিবাজ বিচারকদের জায়গা এই বাংলায় হবে না। গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার বাকি আর 5 দিন, চলছে জোর প্রস্তুতি। প্রথম পর্বে অংশ নেবেন মাওলানা জুবায়েরপন্থীরা আর দ্বিতীয় পর্বে মাওলানা সাদপন্থীরা। ইজতেমাকে ঘিরে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর ভূমিকায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। গাজীপুর থেকে আমির হোসেন রুয়েলের ক্যামেরায় মীর মোহাম্মদ ফারুকের রিপোর্ট। 31 জানুয়ারি টঙ্গীর তুরাগ তীরে শুরু হবে বিশ্ব ইজতেমা। 160 একর ময়দানে চলছে শামিয়ানা টানানোর কাজ। ময়দানের উত্তর পশ্চিম কোণে এরই মধ্যে মূল বয়ান মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ। সংস্কার করা হচ্ছে রাস্তাঘাট, মুসল্লিদের অজুখানা, পয় নিষ্কাশন ব্যবস্থা সহ নানা কাজের। বসানো হচ্ছে ইলেকট্রিক লাইট ও সিসিটিভি ক্যামেরা। নদীর উপর তৈরি হচ্ছে অস্থায়ী বেইলি ব্রিজ। এসব কাজে স্বেচ্ছায় অংশ নিচ্ছে ঢাকা, গাজীপুর ও আশপাশের জেলার তাবলিগ জামাতের কর্মীরা। প্রয়োজনীয় পানি ও বিদ্যুৎ সরবরাহের কাজ করছে গাজীপুর সিটি কর্পোরেশন। কাজ করতেছি আল্লাহর রাজি খুশি করার জন্য। এখানে ছোট বড়, তারপরে কে বেশি বেতন পায়, কে কম বেতন পায়, কে ওয়ার্কার, কে শ্রমিক, এগুলার কোনো ভেদাভেদ নাই। এখানে সব সমান। এখানে যত মানুষ নামাজের উপরে আসবে, আল্লাহর দিনকে মানবে, তো সকলেই সওয়াব পাবে। আমাদের কাজ আলহামদুলিল্লাহ শেষের দিকে। আমাদের অসংখ্য মুসল্লি খুব সুন্দরভাবে কাজগুলো উঠাইছে। ইজতেমা শুরু হবে মাওলানা জুবায়ের অনুসারীদের দিয়ে। আমাদের টঙ্গী 58তম বিশ্ব ইজতেমা শুরু হতে চলেছে, যা কিনা জানুয়ারির 31 ও ফেব্রুয়ারি 1, 2 এবং 3, 4, 5 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে এবং 2টি ধাপে ইনশাআল্লাহ হযরত উলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরাই নিজামের অধীনে পরিচালিত হবে। মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে তুরাগ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের জোর দাবি জানিয়েছেন মুরব্বীরা। নদী রক্ষার জন্য নদীর পিলার থেকে 50 মিটারের মধ্যে কোনো স্ট্রাকচার হবে না। আমরা আশা করব বাকি যেই 4-5 দিন ইজতেমার বাকি আছে, এর মধ্যে যদি এই অবৈধ স্থাপনাগুলো নদীর পাড়ে যা আছে সব যদি উচ্ছেদ করে দেওয়া হয়, তাহলে মুসল্লিদের চলাচলের জন্য এটা একটা বিশাল কাজ হবে। ইজতেমাকে ঘিরে মাওলানা জুবায়ের অনুসারী ও মাওলানা সাদপন্থীদের বিরোধ
কাটেনি। এ অবস্থায় আইন শৃঙ্খলা চ্যালেঞ্জ মোকাবেলায় বাড়তি নিরাপত্তার কথা জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এবারের ইজতেমায় আমরা আরও 2টি প্ল্যান করেছি। সেটি হচ্ছে যে কোনো পরিস্থিতি যেন আমরা একটা ইভ্যাকুয়েশন প্ল্যান করতে পারি, এবং ইভ্যাকুয়েশন প্ল্যানটি আমরা বিভিন্ন জায়গায় আমরা বড় আকারে ম্যাপ করে দিয়ে দিব, যাতে কোন দিক থেকে যদি কোনো পরিস্থিতি তৈরি হয় কীভাবে আমরা তাদেরকে ইভ্যাকুয়েট করব। এদিকে 58তম বিশ্ব ইজতেমার দিল্লির মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্ব হওয়ার কথা রয়েছে 14 থেকে 16 ফেব্রুয়ারি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মিস্টার H.E. ইয়াওয়েন বলেছেন, বাংলাদেশে পরিত্যক্ত বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু হয়েছে। আগামী বছরে বাংলাদেশের মানুষ আরও সাশ্রয়ী দামে বিদ্যুৎ পাবে। একই অনুষ্ঠানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, চীনের কাছ থেকে বাংলাদেশের পাওয়ার ও জানার অনেক কিছু আছে। সকালে গাজীপুরের কালিয়াকৈরের শফিপুরে ওয়ামি স্কুল চত্বরে শীত বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। চীনের রাষ্ট্রদূত বলেন, জুলাই আগস্টের আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য চীনমৈত্রী হাসপাতালে আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি চীনে 3টি হাসপাতালকে তাদের চিকিৎসার জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ঢাকায় আরও একটি হাসপাতাল তৈরির প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। একই অনুষ্ঠানে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বিশ্বে যে কয়টি দেশ বিজ্ঞান প্রকৌশলের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছে, চীন তার অন্যতম। রাজনৈতিক নেতাদের মতো সাংবাদিকদেরও চীনে নিয়ে যেতে অনুরোধ জানান তিনি। এতে সাংবাদিকরা সামাজিক উন্নয়নমূলক কাজে দক্ষতার পাশাপাশি দেশ গড়ার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলেও মনে করেন তিনি। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, আগে গণমাধ্যম দেশের গণমানুষের মনের কথা তুলে আনতে পারেনি। এ কারণেই 5 আগস্টের পর বিভিন্ন গণমাধ্যম ও গণমাধ্যম কর্মী আক্রান্ত হয়েছেন। সকালে সিলেট শিল্পকলা একাডেমিতে সিলেট বিভাগের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের সাথে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, এখন সময় এসেছে গণমাধ্যমকে সংস্কার করে দেশের মানুষের যৌক্তিক কথা তুলে ধরার। তিনি আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা ফেব্রুয়ারির মধ্যেই তুলে নেওয়া হবে। সাংবাদিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে কমিশন কাজ করবে বলেও জানান তিনি। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। রবিবার সকালে উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ি এলাকায় এই সংঘর্ষ হয়। নিহত আলমগীর হোসেন বাঁশগাড়ি এলাকার জহর আলীর ছেলে। পুলিশ জানায়, বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আশরাফুল হক সরকার ও বর্তমান চেয়ারম্যান রাতুল হাসানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে দুপক্ষ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের কমপক্ষে 10 জন আহত হয়। গুরুতর আহত আলমগীরকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদের রায়পুরা ও নরসিংদী সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চট্টগ্রাম 15 আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভিকে চান্দগাঁও থানার আলাদা 2টি হত্যা মামলায় আবারও 5 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। রবিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলায় 7 দিন ও অপর হত্যা মামলায় 5 দিনের রিমান্ডের আবেদন করলে এক মামলায় 3 দিন ও অপর মামলায় 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত 22 জানুয়ারি চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া থানায় হওয়া হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনের 2 মামলায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নেসা খানমের আদালত। গত 15 ডিসেম্বর রাজধানীর উত্তর এলাকা থেকে আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভিকে আটক করে পুলিশ। কুয়াকাটায় শুরু হয়েছে 10ম আন্তর্জাতিক পানি সম্মেলন। এতে রাজনৈতিক সরকারের মাধ্যমে তিস্তা সংকট সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বক্তারা। সকালে পটুয়াখালীর কুয়াকাটায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড বাংলাদেশের উদ্যোগে 2 দিনের আন্তর্জাতিক পানি সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বক্তারা এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন, বিগত সরকার 15 বছরেও তিস্তা সংকট সমাধান করতে পারেনি। প্রয়োজনে চীন, নেপাল, জাপান ও আমেরিকার সহযোগিতা নিয়ে জোট গঠন করে এই সংকট সমাধানের আহ্বান জানান তিনি। অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাক কবির বলেন, নদীকে শাসন নয়, সম্মান করতে হবে। নদীর মর্যাদা রক্ষা করে মানুষের পানি অধিকার ও ন্যায্যতা নিশ্চিত করতে হবে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারক্রাফটের ভেতরে অভিযান চালিয়ে পরিত্যক্ত ট্রলি ব্যাগ থেকে
18,30,000 টাকার মোবাইল ফোনের চালান জব্দ করা হয়েছে। সকাল 10টায় শারজা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-152 ফ্লাইটে তল্লাশি চালিয়ে এসব মোবাইল ফোন উদ্ধার করে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম ও শুল্ক গোয়েন্দা সংস্থা। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, যৌথ অভিযানে যাত্রীবিহীন পরিত্যক্ত একটি ট্রলি ব্যাগ থেকে স্যামসাং ব্র্যান্ডের 49টি স্মার্টফোন এবং নকিয়া ব্র্যান্ডের 46টি বাটন ফোন মিলে 95টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, 49টি স্মার্টফোন 35,000 টাকা করে 17,15,000 টাকা, 46টি বাটন ফোন 2,500 টাকা করে 1,15,000 টাকা। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামের রাজারহাটে সমাবেশ হয়েছে। সরকারি মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজ মাঠে আয়োজন করে তিস্তা নদী রক্ষা আন্দোলন। বক্তব্য রাখেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু সহ অনেকে। শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শফিকুর রহমান কিরণ বলেছেন, রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত 31 দফার কোনো বিকল্প নেই। দুপুরে শরীয়তপুরের সখীপুরে হাজী শরীয়ত উল্লাহ কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতি মঞ্জুরুল ইসলাম সরদার। কক্সবাজারের রামু দক্ষিণ মিঠাছড়িতে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান কাজল। সম্মেলনের উদ্বোধক ছিলেন রামু উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার আহমদ ও প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব আবুল বশর বাবু। স্বৈরাচার ও ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসরদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে দক্ষিণ জেলা বিএনপি। রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর প্রধান সড়ক ঘুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গিয়ে শেষ হয়। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সাংগঠনিক করার লক্ষ্যে কৃষক সমাবেশ হয়েছে ঝিনাইদহের মহেশপুরে। নেপা ইউনিয়নের বাকসপোতা স্কুল মাঠে আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল। সাতক্ষীরা কালীগঞ্জে আওয়ামী লীগের দোসরকে নিয়ে বিএনপির বিতর্কিত কমিটি দেওয়ার প্রতিবাদে এবং কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। উপজেলার তারালী ও চম্পাফুল বাজারে কর্মসূচির আয়োজন করে উপজেলার তারালী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন। রাজশাহী পবা উপজেলা পকেট আহ্বায়ক কমিটি বাতিল ও 8টি ইউনিয়নের কাউন্সিলরের মাধ্যমে কমিটি গঠনের দাবিতে রাজশাহীতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতারা। মহানগরীর ভুবনমোহন পার্কে এই সংবাদ সম্মেলন হয়। আরাফাত রহমান কোকর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের উদ্যোগে দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গাইটাল নামাপাড়া এলাকায় শীতার্তদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে রাঙামাটিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি সোনার। এ সময় সুশাসন নিশ্চিত সহ নবায়নযোগ্য জ্বালানির রূপান্তরে কার্যকর পদক্ষেপ নিতে 12টি সুপারিশ প্রস্তাব তুলে ধরা হয়েছে। ঝিনাইদহের মহেশপুরে অনুষ্ঠিত হয়েছে জামায়াতে ইসলামের যুব বিভাগের যুব সমাবেশ। মহেশপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় এর আয়োজন করে কাজিরবের ইউনিয়ন যুব বিভাগ। খুলনার ডুমুরিয়ায় 18 মাইল কাঁচা বাজার স্থানান্তর করতে চাওয়ার প্রতিবাদে মানববন্ধন হয়েছে ওই বাজারের সামনে। ঘণ্টাব্যাপী এই কর্মসূচির আয়োজন করে 18 মাইল কাঁচা বাজার আড়ত বাজার কমিটি, সর্বস্তরের শ্রমিক ও ব্যবসায়ীরা। পার্বত্য চট্টগ্রামের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সমূহে চেয়ারম্যান পদে মারমা জাতি গোষ্ঠীর কোনো প্রতিনিধি না রাখার প্রতিবাদে ও মারমা জাতি গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবিতে মানববন্ধন হয়েছে খাগড়াছড়িতে। স্থানীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন তারা। ফার্নিচার ব্যবসায়ীদের মিলনমেলা হয়েছে সাভারে। বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈরে একটি ফার্নিচার কারখানা মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সারা গ্রুপের চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলাম। বরিশাল সিটি কর্পোরেশনের ষাটোর্ধ্ব 160 জন শ্রমিককে চাকরিতে পুনর্বহালের দাবি সহ 3 দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে সিটি কর্পোরেশনের শ্রমিক ইউনিয়ন। ফেনী জেলা সমিতি চট্টগ্রামের উদ্যোগে নগরীর বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় কম্বল বিতরণ করা হয়েছে। নগরীর চট্টেশ্বরী রোডে ফেনী ভবনে এ সময় সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, সমিতির সহ সভাপতি বেলায়েত হোসেন সহ সমিতির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি রিজন টি20 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে সিংহলা মংমারি স্টেডিয়ামে। পরে বিজয়ী দল ভোলকান ক্লাবের হাতে পুরস্কার তুলে দেন রাঙ্গামাটি রিজন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শওকত ওসমান। তারুণের উৎসব উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে জেলা স্টেডিয়ামে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ। শহীদ চান্দ স্টেডিয়ামের ওপর থেকে বৈষম্যের পর্দা না ওঠায় মানববন্ধন করেছে বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। শহরের ৭ মাথায় এই কর্মসূচিতে বক্তারা স্টেডিয়ামের দ্রুত সংস্কার ও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের দাবি জানান। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দিনাজপুরে শুরু হয়েছে অনূর্ধ্ব-17 বালক বালিকা জাতীয় গোল্ড ফুটবল টুর্নামেন্ট। স্থানীয় গোড়ে শহীদ বড় ময়দানে এর আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। সংস্কারের সব সুপারিশ বাস্তবায়ন হলে খর্ব হবে ইসির স্বাধীনতা। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করলে প্রস্তুতি নিতে হবে অক্টোবরের মধ্যে, বলেছেন সিইসি। সরকারকে নিরপেক্ষভাবে নির্বাচন দেওয়ার আহ্বান আমির খসরুর। রাজনীতি করতে চাইলে পদ ছাড়তে হবে উপদেষ্টার, বলেছেন রিজওয়ানা। আগের মতো আর কর্মদক্ষতা নেই পুলিশের, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শিক্ষকদের মান উন্নয়ন হলেও বাড়েনি সাক্ষরতার হার, মন্তব্য উপদেষ্টা ডাক্তার বিধানের। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমা প্রথম পর্বের জোর প্রস্তুতি, বাকি আর 5 দিন। অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।